নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমাদের চ্যানেল লিটারেচার স্টাডি অ্যাট হোমে স্বাগত জানাই। আমরা ওয়েস্ট বেঙ্গল সেটের পূর্ববর্তী বছরের প্রশ্নগুলি আমরা সমাধান করছিলাম। আমরা ইতিমধ্যে 3টি পার্ট আলোচনা করেছি, যেই 3টি পার্টে রয়েছে তোমাদের 2015 সালের প্রশ্নের ডিসকাশন। আমরা আজকে 2017 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তবে কয়েকটি কথা আগে জানিয়ে দিই, তোমাদের পরীক্ষার খুব বেশি দেরি আর নেই, কম সময় আর বাকি রয়েছে মাত্র। তো এই কয়েকটি দিন তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন করছো, আশা করি করবে। তো আমি লেকচারগুলো আপলোড করছি, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলিকে তোমরা একটা নির্দিষ্ট সময় করে দেখে নিও। তো তার পাশে আমি বলবো, যত সংখ্যক তোমরা পড়াশোনা করেছো, যে ইউনিটগুলো অবশ্যই প্রিভিয়াস যখন নেট পরীক্ষা দিয়েছিলে তখন তোমরা প্রিপারেশন নিয়েছিলে, তো সেগুলো পুনরায় রিভিশন দাও এবং যে কনসেপ্টগুলো নতুন পাচ্ছ সেগুলোকে মার্ক করে রাখো এবং এগিয়ে চলো। ঠিক আছে? তো আর দেরি করব না, আজকের আমাদের আলোচনায় চলে আসা যাক। আমরা আজকের 2017 সালের প্রশ্নের প্রথম প্রশ্নে যাচ্ছি। এই যে, আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমি তবুও আরেকটু জুম করে দিচ্ছি যাতে আরও ক্লিয়ারলি দেখতে পাও। দেখো, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। অর্থাৎ প্রথমেই রিডিং কম্প্রিহেনশন পেয়ে গেছি আমরা। রিডিং কম্প্রিহেনশন নিয়ে কিন্তু আমি তোমাদের একটা এক্সক্লুসিভ একটা ভিডিও করে দিয়েছিলাম এবং সেই ভিডিওতে সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি যে একটা রিডিং কম্প্রিহেনশনগুলোকে কীভাবে আমরা সলভ করতে পারি। তো চলো, আগে আমরা যে ট্যাক্ট দেখিয়েছিলাম বা ট্যাক্ট বলেছিলাম কীভাবে করবে, সেই অনুযায়ী আমি বলেছিলাম যে আগে প্রশ্নগুলো পড়তে। দেখো, প্রথম প্রশ্ন বলছে, দ্য ওপেনিং সেন্টেন্স অফ দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট দ্য এম অফ রাইটিং আ বুক ইজ টু। তো বলছে একেবারে প্রথম বাক্য এই প্যাসেজটির ইমপ্লাইজ অর্থবহন করছে কি, দ্য এম অফ রাইটিং এ বুক, একটা বই লেখার পেছনে তার মূল লক্ষ্য কি হওয়া উচিত সেটা প্রথম বাক্যে রয়েছে। তো আমরা এর অ্যান্সারে পরে যাব। অর্থাৎ এখান থেকে, এই প্রশ্ন থেকে একটা সংক্ষিপ্ত আমরা ধারণা করতে পারি যে এই প্যাসেজটি হয়তো বই নিয়ে, অর্থাৎ একটি বই কেমন, বইয়ের প্রকৃতি নিয়ে, কারণ আমরা এই প্রশ্নের মাধ্যমে তার একটা ইঙ্গিত পেলাম। দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? দ্বিতীয় প্রশ্ন বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং উড বি দ্য মোস্ট সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ। অর্থাৎ আমরা যেই প্যাসেজটা পেলাম সেই টাইটেলের একটা উপযুক্ত টাইটেল বা শিরোনাম কি দেওয়া যেতে পারে। ঠিক আছে, এখানে রয়েছে 4টি অপশন, তার মানে এটা আমাদেরকে সম্পূর্ণ প্যাসেজটি পড়ে অ্যান্সার করতে হবে, আদারওয়াইজ ভুল হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 3 দেখি। অ্যাকর্ডিং টু দ্য রাইটার, অর্থাৎ লেখকের মতানুসারে, এ পার্সন ইজ ইম্পেলড টু রাইট এ বুক, একজন ব্যক্তি তিনি বই লিখতে পারেন বা বই লেখেন, তার কোন প্রভাবটি তার উপর কাজ করে, কেন তিনি বাধ্য হন লিখতেন। এ পার্সন ইম্পেল টু রাইট এ বুক বিকজ, তাহলে একজন অথার বই লেখেন কেন, তার কারণ এখানে রয়েছে, সেখানে আমাদেরকে এটা আমরা প্যাসেজ দেখে উত্তর করব। তবে এখান থেকে ওটা ক্লিয়ার হয়ে গেলাম যে এটা মূলত বই নিয়ে লেখা, মানে এই প্যাসেজটি একটা বই লেখা বা বই লেখক নিয়ে লেখা। চতুর্থ প্রশ্নটা একটু দেখে নিই। চতুর্থ প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইমপ্লাইড ইন দ্য প্যাসেজ। আমাদের প্যাসেজে এর মধ্যে কোনটি বলা হয়নি। তো আমরা আশা করছি এখানে 4টি প্রশ্ন রয়েছে, কারণ প্রশ্নের বলা ছিল যে ওরা 1 to 5, তার মানে আরও একটি প্রশ্ন রয়েছে। কী প্রশ্ন রয়েছে দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অপোজিট মিনিং, ভালো করে দেখতে হবে, অপোজিট ইন মিনিং, অর্থের দিক থেকে, দ্য ওয়ার্ড ম্যানিফেস্ট। তাহলে আমাদেরকে ম্যানিফেস্ট ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে। তো আমরা এবারে সরাসরি প্রশ্নে চলে এলাম এবং দেখলাম যে এই বই লেখার মূল লক্ষ্য কী। প্রথম প্রশ্ন বলেছিল প্রথম সেন্টেন্সে রয়েছে, ভালো করে দেখে নিই। আ বুক ইজ রিটেন, একটা বই লেখা হয়, নট টু মাল্টিপ্লাই দ্য ভয়েস মেয়ারলি, শুধুমাত্র যে কথাগুলি রয়েছে সেই কথাগুলিকে পুনরাবৃত্তি করতে, মাল্টিপ্লাই করতে, তার জন্য নয়। নট টু ক্যারি ইট মেয়ারলি, শুধুমাত্র যে কোনো তথ্য আছে সেই তথ্যটাকে বয়ে নিয়ে যেতে, তা নয়। বাট টু পারপিচুয়েট ইট, বা আমরা বলতে পারি
যে তথ্যটি রয়েছে শুধু বয়ে নিয়ে যাওয়া নয়, সেই তথ্যটির সম্পর্কে সব কিছুতে ছড়িয়ে দেওয়া, মানুষের মধ্যে জ্ঞানের বিচ্ছুরণ ঘটানো, জ্ঞানের বিস্তৃতি ঘটানো, অর্থাৎ কোনো আদর্শ হতে পারে, কোনো ধারণা হতে পারে, সেগুলো সবার সামনে ছড়িয়ে দেওয়া। এটা হচ্ছে বইয়ের মূল উদ্দেশ্য। বইয়ের উদ্দেশ্য মাল্টিপ্লাই করা নয় বা শুধুমাত্র বয়ে নিয়ে যাওয়া নয়, সেটাকে ত্বরান্বিত করা, মানুষদের মধ্যে সেখানে বাস্তবায়ন ঘটানো। দেখি আমাদের অপশনগুলি কি বলছে, একটু দেখে নেওয়া যাক। রিপিট দ্য মেসেজ ইট কন্টেন্টস, যে মেসেজটা রয়েছে সেটাকে শুধুমাত্র রিপিটিং করে যাওয়া, অবশ্যই নয়। ইনেবল দ্য অথর টু এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন রাইটিং, শুধুমাত্র লেখককে একটা সুযোগ করে দেওয়া। কি করে দেওয়া? তার নিজের ধারণাগুলিকে লেখার মধ্যে বাস্তবায়ন করা। শুধু কি তাই? লেখকের শুধু কি উদ্দেশ্য হচ্ছে নিজের মনের কথাগুলিকে লিখে যাওয়া? না, শুধু এটা হতে পারে না। বলছে প্রিজার্ভ ফ্রম এক্সটিংশন দ্য মেসেজ ইট কন্টেন্টস, অর্থাৎ তোমার মনের মধ্যে কোনো কিছু কথা আছে বা তুমি কিছু জানতে পেরেছো, সেটা যাতে তুমি ভুলে না যাও বা উধাও না হয়ে যায়, তাই জন্য বই লিখে ফেলো না। একটা বই উপযুক্ত বইয়ের মধ্যে তা হয় না। তাহলে কি? তাহলে বলছে একজন রাইটার লেখেন, তার উদ্দেশ্য কি? তাহলে দেখে নেওয়া যায়, এটা হবে প্রোপাগেট, ছড়িয়ে দেওয়া, দ্য আইডিওলজি অব দ্য অথার, একজন লেখক তার আদর্শ, তার মতাদর্শকে তিনি ছড়িয়ে দিতে চাইছেন, সবার মধ্যে বাস্তবায়ন করতে চাইছেন। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আসি, কি বলছে যে এই টাইটেলটির শিরোনাম, এই প্রশ্নটা আমরা পরে সলভ করবো একটু, তার পরের প্রশ্নে চলে আসি। অ্যাকর্ডিং টু দ্য রাইটার, লেখকের মতে এ পার্সন ইজ ইম্পেল টু রাইট এ বুক, একজন ব্যক্তি তিনি বই লেখেন কেন? এটা আমরা প্যাসেজ পড়ার আগে একটু অপশনগুলো দেখে নিই। কি বলছে যে হি উইশেস টু স্যাটিসফাই হিজ ইগো, তার অহংকার, তার অহংবোধ, তিনি একজন মাস্টার, তিনি অনেক বছর শিক্ষকতা করেছেন, তাই এখনও তিনি কোনো বই লেখেননি, কিছু বিশেষ কাজ করে যায়নি, তাই জন্য কি বই লিখছেন? তাই জন্য কি তাকে ফোর্স করছে তার ইগোটা? না, একজন রাইটার, ট্রু রাইটার এটা হবে না। 2 বলছে হি হ্যাজ সামথিং নাইস অ্যান্ড প্লিজিং টু সে, তার অনেক কিছু অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা জীবনে করেছেন, সেগুলোকে তুলে ধরবে বইয়ের মাধ্যমে। না, এটাও নয়। হি ইজ ক্যাপাবল অফ এক্সপ্রেসিং হোয়াট এভার হি ওয়ান্টস টু সে, কারণ সে বলতে পারে, তার খুব সুন্দর লেখার শৈলী আছে, তার খুব সুন্দর অনেক মনের মধ্যে গল্প আছে, সেই গল্প বলার জন্যে সে এটা পারে বলে তাই সে লিখতে চায়। না, এটাও নয়, তাকে এইটার জন্য নয়। কারণ একজন রাইটার মানে হচ্ছে শুধু পার্সোনাল ম্যাটার নিয়ে নয় বা নিজের কোনো অহংকার নয়, তার থেকেও বড় ব্যাপার বা বড় একজন ভূমিকা গ্রহণ করে লেখক। সেটা কি? হি হ্যাজ ডিসকভার্ড, কারণ একজন রাইটার তিনি আবিষ্কার করেছেন সামথিং ইউনিক, কিছু অদ্বিতীয়, কিছু অসাধারণ, ট্রু, সেটা ইউনিক যেমন, সত্যও তেমন, অ্যান্ড গুড, এবং সেটা ভালো, হুইচ হি মাস্ট কনভে, যেটা তার উচিত তুলে ধরা, ডিস্টিংক্টলি, সবার থেকে আলাদাভাবে, অ্যান্ড মিউজিক্যালি, এবং তার একটা লেখার শৈলী, সুরের মূর্ছনায় যেরকম করে সঙ্গীতকাররা সঙ্গীত করেন, ঠিক তেমনই। তারপরে পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন 4-এর দাগে রয়েছে, দেখে নিই যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইমপ্লাইড ইন দ্য প্যাসেজ, প্যাসেজে এটার মধ্যে কোনটা বলেনি। ঠিক আছে, আমরা এবারে তাহলে প্যাসেজটাকে পড়ে ফেলি, আর দেরি করব না। এ বুক ইজ রিটেন, প্রথম সেন্টেন্স পড়ে নিয়েছি, দ্য অথার হ্যাড সামথিং টু সে, অথারের কিছু বলার থাকে, হুইচ হি পারসিভস টু বি ট্রু, যেটা তিনি সত্যি মনে করেন, ইউজফুল ব্যবহারযোগ্য মনে করেন, অর হেল্পফুল বিউটিফুল, অথবা মানুষের কাছে খুব উপকারী হতে পারে, তাই জন্যে। সো ফার হি নোজ নো ওয়ান হ্যাড সেইড ইট, সো ফার অ্যাজ হি নোজ নো ওয়ান এলস ক্যান সে ইট, যতদূর পর্যন্ত তিনি মনে করেন যে আজও অবধি সে এই ব্যাপারে কেউ কথা বলেনি, তাই তিনি বলবেন। অর্থাৎ এখনও অবধি কেউ সেটাকে নিয়ে কথা বলতে চায়নি, তিনি সেটা বলবেন। তিনি হি ইজ বাউন্ড টু সে, তিনি আজকে বলবেন, কেন? ইট ক্লিয়ারলি অ্যান্ড মেলোডিয়াসলি ইফ হি মে, কারণ তার কাছে পরিষ্কার সেই তথ্যটি এবং তিনি সুরের মূর্ছনায় সেটাকে প্রকাশ করতে পারেন, ক্লিয়ারলি অ্যাট অল ইভেন্টস, এবং পরিষ্কারভাবে সমস্ত ঘটনাগুলি। ইন দ্য সাম অফ হিজ লাইফ, তার সারা জীবনে, হি ফাইন্ডস দিস টু বি দ্য থিং অর গ্রুপ অফ থিংস ম্যানিফেস্ট হিম, তার জীবনে অনেক কিছু তিনি দেখেছেন, অনেক কিছু পেয়েছেন, যেটাকে তিনি
সুস্পষ্টভাবে লক্ষ্য করেছেন। ম্যানিফেস্ট এই ওয়ার্ডটি কোথাও একটা প্রশ্ন ছিল। ম্যানিফেস্ট মানে আমরা জানলাম সুস্পষ্টভাবে বা ক্লিয়ারলি। দ্য পিস অফ ট্রু নলেজ হুইচ হিজ শেয়ার অফ সানশাইন অ্যান্ড আর্থ হ্যাজ পারমিটেড হিম টু সিট। তার মধ্যে যে জ্ঞান রয়েছে, তার মধ্যে যে সেই যে জ্ঞানের বিচ্ছুরণটা এই পৃথিবীর কাছে একটা লেজিটিমেট একটি বলা যেতে পারে যে একটি আকাঙ্ক্ষিত একটা বস্তু, যেটা তার কাছ থেকে এই ওয়ার্ল্ড, এই আর্থ যেন দাবি করেছে, আর সেই দাবিটা পূরণ করেছে তার লেখা, দ্যাট ইজ আ বুক, একটি বই। তো আমরা এবারে দ্বিতীয় প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন যে আমরা প্রশ্নটাকে ছেড়ে গেছিলাম, প্রশ্নটাকে বাদ দিয়েছিলাম ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্যাসেজ। দেখো, হুইচ অফ দ্য উড বি দ্য মোস্ট সুইটেবল টাইটেল হতে পারে কোনটা সুইটেবল। কন্ট্রিবিউশন অফ এন অথার, একজন লেখকের দান, মোটামুটি কাছাকাছি আসছে। এইম অফ রাইটিং এ বুক, একটা বই লেখার লক্ষ্য, এটাও কাছাকাছি, কারণ এগুলোর বাইরেও অনেক থিমটাকে কভার করেছে। বুকস, বই। দ্য সোর্স অফ ট্রু নলেজ, একটা জ্ঞানের একটা বড় একটা ভাণ্ডার, বই। হ্যাঁ, এটা অনেকাংশে কিন্তু অধিক যে বিষয়বস্তুটাকে কভার করেছে মনে হচ্ছে। রাইটার্স অ্যান্ড দেয়ার বুকস, লেখক এবং তাদের বইগুলি। না, এখানে তো লেখকগণ বা লেখকের বইগুলি নিয়ে আলোচনা করা হয়নি, মূলত বই কেমন হওয়া উচিত সেটাকে নিয়ে লেখালেখি হয়েছে। তাই আমরা বলতে পারি যে অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি 5 নম্বর প্রশ্নে, তাই তো 5 নম্বর প্রশ্ন ছিল না, 4 নম্বর প্রশ্ন উত্তর হয়নি। কি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইমপ্লাইড ইন দ্য প্যাসেজে কোনটা বলা হয়নি। কি বলা হয়েছে আগে দেখে নিই 4টি অপশন। এ রাইটার ইজ মোটিভেটেড টু রাইট এ বুক ইফ হি ডিসার্নস আ গ্রেট ট্রুথ, একজন লেখক তিনি মোটিভেটেড হয়ে যান যে তিনি কোনো বিশেষ সম্পর্কে তার জ্ঞান হয়েছে, তাই তিনি লিখতে চান এবং তিনি সবার সামনে একটা বড় সত্যটাকে উদ্ঘাটিত করতে চায়। হ্যাঁ, এটা প্যাসেজে বলা রয়েছে, তাই আমরা এটাকে ট্রু বলবো যে এটা বলা রয়েছে। অ্যান অথার অফ এ বুক জেনারেলি গ্যাদার্স সাম কমন ট্রুথ, না, একজন অথার তিনি কমন ব্যাপারগুলোকে কেন আনবেন, এই জিনিসটা তো আনকমন হওয়া উচিত। অ্যান্ড গিভস দেম আ পপুলার অ্যান্ড প্লিজিং এক্সপ্রেশন, এবং সেই কমন জিনিসগুলো, দৈনন্দিন ঘটনাকে সেগুলোকে মেজে ঘষে চকচকে করে তুলে ধরাটাই হচ্ছে অথারের কাজ। না, এটা কিন্তু প্যাসেজে বলেনি। প্যাসেজে বলা হয়েছে যে সব কিছুকে সত্য এবং সুন্দর করে প্রকাশ করা এবং যেখানে একটা মেসেজ ছড়াবে সেটাই, তাহলে এটাই ইনক্লুডেড নেই প্যাসেজে। তার মানে এইটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন বি। আমার পরবর্তী যে অপশনগুলিকে আর পড়ার দরকারই হলো না। এবারে ম্যানিফেস্ট মানে আমরা দেখেছিলাম পরিষ্কার বা সুস্পষ্ট, এখানে অপোজিট মানে বিপরীতার্থক। আনক্লিয়ার মানে কি অপরিষ্কার বা অস্পষ্ট, তাই এই অপশন এ হবে আমাদের। পরবর্তী প্রশ্নে চলে আসি। অ্যাচিভমেন্ট টেস্ট, অবজারভেশন টেস্ট, ইন্টারভিউ, আর কি আছে, ইন্টারভিউ অ্যান্ড কোয়েশ্চেনিয়ার। কোথায় চলে যাচ্ছে, কোয়েশ্চেনিয়ার, ইয়েস, কোয়েশ্চেনিয়ার। দ্য প্রসিডিউর অফ, এগুলো কিসের পদ্ধতি, অবজারভেশন, অ্যাচিভমেন্ট টেস্ট, ইন্টারভিউ, কোনটার? মেজারমেন্ট, মাপ করা? না, মেজারমেন্ট কোথায় হয়ে থাকে, কোনো জিনিস ফিজিক্যালি কোনো কিছু মাপ করছি না, এটা হবে না। অ্যাসেসমেন্ট, ইয়েস, পরীক্ষা আমরা করে থাকি, তাই না? কোনটা আমরা ইন্টারনাল করে থাকি, অ্যানুয়াল করে থাকি, হাফ অ্যানুয়াল করে থাকি, এগুলো হচ্ছে এক প্রকার এই যে অ্যাচিভমেন্ট বা অবজারভেশন, ইন্টারভিউ, এগুলো এক প্রকার অ্যাসেসমেন্ট, এক ধরনের পরিমাপ করা হচ্ছে, তাদের শিক্ষাগত পরিমাপ। এরপরে প্রশ্ন চলে আসি 7ম প্রশ্ন। দ্য বেসিক গোল অফ টিচিং, শিক্ষার প্রাথমিক লক্ষ্যটা কি বলছে? ইজ টু ইনেবল দ্য লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কোনটা শেখানো হচ্ছে বেসিক গোল টিচিংয়ের, অর্থাৎ শিক্ষণের প্রথম বা বেসিক যেটা লার্নারদেরকে শেখানো উচিত সেটা কি? সেটা প্রথমে বলছে হোয়াট টু লার্ন, কি জিনিসগুলি শেখা উচিত সেটা। বি বলছে হাউ টু লার্ন, কিভাবে শিখতে হয়। সি বলছে হোয়েন টু লার্ন, কখন শিখতে হবে। হোয়াই টু লার্ন, কেন শিখতে হবে। দেখো, প্রথমে কোনটার বদলে কিভাবে শিখতে হয় সেটাকে গুরুত্ব হয়, অর্থাৎ
হাউ টু লার্নটা হচ্ছে একেবারে বেসিক প্রসেস। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখে নেওয়া যাক। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মেথড অফ টিচিং ডাজ নট ইনভলভ লার্নিং বাই ডুইং। অর্থাৎ এখানে কিছু টিচিং মেথড দেওয়া রয়েছে বা লার্নিং মেথড দেওয়া রয়েছে, টিচিং মেথড বললে ভুল হবে। তো সেই মেথডগুলির মধ্যে কোনটাতে শিক্ষার্থীর একেবারে প্র্যাকটিক্যাল বা আমরা বলতে পারি যে একবারে ইনভলভিং মুভমেন্ট নেই, অর্থাৎ লার্ন যেখানে সে শিখবে বাই ডুইং, অর্থাৎ হাতে খড়ি করে শেখা নেই, কোনটাতে নেই। অর্থাৎ এই চারটের মধ্যে একটা এমন একটা পদ্ধতি থাকবে যেখানে আমরা দেখব যে হাতে খড়িতে শেখা হচ্ছে না। অর্থাৎ আমরা এখানে বাকি তিনটে এমন পাবো যেখানে লার্নিং শিখছে তার নিজের কাজ করতে করতে। প্রথমে আসি হিউরিস্টিক ম্যাথড। আমরা এই হিউরিস্টিক ম্যাথড এটা হচ্ছে এক প্রকার ডিসকভারি ম্যাথডের মতো। অর্থাৎ এখানে যারা রিসার্চার হয়ে থাকে তারা ডিসকভার করে এবং তারপরে একেবারে পজিটিভলি ইনভলভ থেকে তারা কিছু জানতে পারে। তাহলে হিউরিস্টিক মেথড কিন্তু লার্নিং বাই ডুইংয়ের মধ্যে পড়ছে, তার মানে এটা কিন্তু পজিটিভ দেখাচ্ছে, অর্থাৎ লার্নিং বাই ডুইং। কিন্তু আমাদের এখানে কী চেয়েছে, ডাজ নট, অর্থাৎ নট নেগেটিভ, কোনটা জয়েন করছে না, অর্থাৎ কোনটাতে ইনভলভ হচ্ছে না। লার্নিং বাই ডুইং এখানে হচ্ছে। প্রজেক্ট মেথড, একেবারে বাস্তবিক প্রজেক্ট মেথডে কোনো টিচার কোনো প্রজেক্ট করতে দেয় এবং স্টুডেন্ট সেটাকে ইনভলভ থেকে অর্থাৎ যুক্ত থেকে তারপরে সে জ্ঞানলব্ধ করে, তাহলে এটাও লার্নিং বাই ডুইং হচ্ছে, তাই না? তারপরে চলে আসি ডেমনস্ট্রেশন মেথড। এটা হচ্ছে ব্যাখ্যামূলক পদ্ধতি। এখানে সাধারণত কোনো ম্যাপ থাকতে পারে, কোনো ব্ল্যাকবোর্ডে কোনো শেপ থাকতে পারে বা কোনো পার্টিকুলার ফিজিক্যাল কোনো টিচিং এড ব্যবহার করা যেতে পারে এবং তাকে দেখিয়ে দেখিয়ে শিক্ষা দেওয়া। তো এখানে ছাত্রছাত্রীরা নিজেরা ক্রিয়েট করছে না, অলরেডি প্রিপেয়ার্ড কোনো টিচিং এডটাকে দেখিয়ে করা হচ্ছে। তাহলে এখানে স্টুডেন্টদের কিন্তু ডুইং হচ্ছে না, তারা শুধুমাত্র সিন করে হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এটা ইনভলভ হচ্ছে না। তার মানে আমাদের ডেমনস্ট্রেশন মেথডটাই হবে। তার কারণ ডিসকভারি মেথডটা কিন্তু সেখানে স্টুডেন্টদের কিন্তু পার্টিসিপেশন থাকে, তারপরে তারা ডিসকভার করতে পারে, আবিষ্কার করতে পারে, বুঝতে পারে। তাই আমরা বলতে পারি রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। তারপরে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 9-এ। ম্যাচ দ্য ফলোয়িং টার্ম, অর্থাৎ লিস্ট 1 লিস্ট বি মেলাতে বলছে। তো দেখো একেবারে ইজি করে দেখতে হবে, আমরা যদি বেশি করে দেখি তাহলে। আচ্ছা, পেডাগোগি মানে কি? পেডাগোগি মানে হচ্ছে একটা প্র্যাকটিস অফ টিচিং, তাই না? এবং বিশেষ করে কোনো একটা বিশেষ একাডেমিক লেভেলে করা হয়ে থাকে। তাহলে এখানে আমরা লিস্ট বিতে দেখি এরকম কিছু আছে। লিস্ট 2-তে এই দেখতে পাচ্ছি টিচিং চিলড্রেন, বাচ্চাদেরকে পড়ানো। তাহলে পেডাগোগি মানে বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে হয়ে থাকে, একটা দেখতে পেলাম। আচ্ছা, ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং মানে যেখানে অডিও থাকবে, ভিডিও থাকবে, পিকচারও থাকবে। তার মানে এটা এখানে আমাদের চোখের যেমন কাজ থাকবে, চোখ দেখবে, কান দিয়ে শুনবে, ঠিক আছে, আবার অনুভূতিও করবে, আমাদের হাউ টু ফিল করবে। তাহলে এখানে অনেকগুলি সেন্সরি পালস কাজ করছে। তাহলে ভিডিও কনফারেন্সিং সাথে মাল্টি সেন্সরি এক্সপিরিয়েন্স এটা হবে, তাই না? আচ্ছা, কনস্ট্রাকটিভ থিওরি, ডিসকভারি লার্নিং। তো যদি তোমরা লার্নিং মডেল দেখে থাকো তাহলে ডিসকভারি লার্নিং মডেলটা আবিষ্কার করেছিলেন জেরম ব্রুনার। তো পড়ে থাকলো কনস্ট্রাকটিভ থিওরি, তাহলে এটা নিশ্চয়ই 2 হবে। তাহলে মিলিয়ে নিই, তাহলে এরটা হচ্ছে 4। তো এখানে দেখতে পাচ্ছি এরটা 4, এখানে একটা অপশান, এখানে একটা অপশান। ওকে, তাহলে দুটো নিশ্চয়ই সেম হবে না। তো দেখি বিটা বলছে 3, বিটা বলছে 3, তার মানে এটাই, কারণ এখানে বি তো 3 নয়, তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এইটি। আরও একটি আমরা বের করেছিলাম ডিসকভারি লার্নিং 1 হওয়া উচিত, অর্থাৎ ডিটা 1, এই যে D1 হয়েছে, তার মানে আমরা রাইট অ্যান্সার করতে পারলাম। এবারে চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আউট অফ দ্য ফলোয়িং হুইচ, নিচের মধ্যে কোনটি অ্যাকশন টেক্স, যেটার কাজ হয়ে থাকে প্রিসিডেন্স অর্থাৎ আগে, ওভার আদার্স, মানে নিচে 4টি রয়েছে,
এই চারটির মধ্যে সবথেকে কোন ধাপটি, কোন অ্যাকশনটি সবার আগে হয়ে থাকে, যেটা রিসার্চার করে। রিসার্চার তার রিসার্চ করার সময় এই চারটির মধ্যে কোনটা সবার আগে করে। বলছে ফর্মুলেশন অফ হাইপোথিসিস, অর্থাৎ একটা আনুমানিক একটা হাইপোথিসিস গড়ে তোলা। বি বলছে রিভিউ অফ লিটারেচার, অর্থাৎ আগে যে সমস্ত গবেষণাগুলি হয়েছে ওই গবেষণাগুলোকে সে রিভিউ করে দেখছে কোথায় কোনো ফাঁক ফোকর আছে কিনা। অ্যানালিসিস অফ রিসার্চ ডাটা, বা কোনো, তারপরে বলছে তৃতীয় বলছে যে রিসার্চের জন্য ডাটা কালেক্ট হয়ে গেছে সেই ডাটাগুলোকে রিসার্চ করা বা অ্যানালাইজ করা। তারপরে বলছে বিবলিওগ্রাফি তৈরি করা। আসলে এখানে প্রথম স্টেপ কোনটা হবে অলরেডি আলোচনায় তোমরা বুঝতে পেরে গেছো, অপশন 3। আগে সে যে পার্টিকুলার এরিয়াতে রিসার্চ করবে সেই পার্টিকুলার এরিয়াটাকে নিয়ে কোনো কাজ হয়েছে কিনা তার পূর্বে সেটাকে নিয়ে সে পরিচর্যা করবে, চর্চা করে দেখবে। তো এটাকে বলা হয় রিভিউ অফ লিটারেচার। এটাকে আগে দেখার পরে তারপরে বাকিগুলো হবে। ক্লিয়ার? তাহলে এখানে রিভিউ অফ লিটারেচারটা প্রথমে আসবে। এবারে পরের প্রশ্নে আসি। বলছে কোয়ান্টিটিভ রিসার্চ। কোয়ান্টিটিভ মানে হচ্ছে সংখ্যা তত্ত্ব ভিত্তিক যে গবেষণা। সাধারণত এই গবেষণা কেমন হয়ে থাকে? মনে করো কোনো পার্টিকুলার কোনো টেকনিক, যা কোনো কিছু তোমার ধরো মনে হচ্ছে কোনো কৌশল, কোনো একটা গণিত, সেই গণিতের যে সমাধানে পৌঁছাবে বা ওই সমাধানটা ঠিকঠাক হচ্ছে কিনা টেস্ট করার জন্য, বিশেষ করে থিওরি টেস্টিংয়ের ক্ষেত্রে এই কোয়ান্টিটিভ রিসার্চটা হয়ে থাকে। তাই অপশন এইটা রাইট অ্যান্সার হবে। থিওরি ডেভেলপিং, একটা থিওরিকে ডেভেলপ করাবো, সেখানে কি কোয়ান্টিটিভ রিসার্চের প্রয়োজন হয়? না, সংখ্যা তত্ত্ব তখনই হয় যখন থিওরিটাকে টেস্ট করা হচ্ছে। অ্যাথিওরিটিক্যাল মানে কি? অ্যাথিওরিটিক্যাল মানে হচ্ছে নট রিলেটিং টু থিওরি, অর্থাৎ থিওরির সাথে যুক্ত নয়। তাহলে এই অপশনটা তো একেবারেই হতো না। ভ্যালিডেটিং থিওরি, একটা থিওরি থেকে ভ্যালিডেট নাকি ইনভ্যালিড সেটার জন্য সংখ্যা তত্ত্বের প্রয়োজন হয় না, সেটার জন্য পূর্বের কোনো গবেষণা হয়েছে, সেই গবেষণার মাফিক এই গবেষণার স্ট্যান্ডার্ড মেনটেন করতে পেরেছে কিনা বা কোথাও ত্রুটি আছে কিনা তা দেখা যায়। তার মানে ভ্যালিডেটিং রিসার্চও হবে না, অ্যাথিওরিটিক্যাল তো হবেই না, আর থিওরি ডেভেলপিংও হবে না। তার মানে অপশন এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার ছিল। এবার আমরা চলে যাই 12 নম্বর প্রশ্নে। কোশ্চেন 12 কি বলছে একটু দেখে নেওয়া যাক। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের মধ্যে কোনটি ইজ দ্য বেস্ট মেজার, সব থেকে বেস্ট পরিমাপক ফর কন্ডাক্টিং রিসার্চ, একটা গবেষণার ক্ষেত্রে হয়ে থাকে। ইন অ্যান এথিক্যাল ম্যানার, অর্থাৎ যেখানে কোনো অন্যায় ভিত্তিক কাজ হবে না, যেখানে কোনো বলা যেতে পারে যে কোনো কাউকে প্রাধান্য দেওয়া হবে না, বা আমাদের যে রিসার্চটা করছি সেই রিসার্চের ক্ষেত্রে আমাদের রিলায়েবিলিটি, অর্থাৎ কোনটা একেবারে এথিক্যাল মানে হচ্ছে, আর এথিক্যালের অর্থ বলে থাকি যে ন্যায়সঙ্গত, কোনটা হবে। বলছে কনফিডেন্সিয়ালি অফ ডাটা, যে গবেষণা করা হচ্ছে সেই গবেষণার ডাটাগুলোকে গোপন রাখা, হ্যাঁ এটা করা উচিত, অবশ্যই করা উচিত, তাহলে এটা হতে পারে। তবে বেস্ট বলে হচ্ছে সব থেকে বেস্ট কোনটা আমাদেরকে যাচাই করতে হবে। পার্টিসিপেন্টস কনসেন্ট, অবশ্যই যারা অংশগ্রহণ করবে তাদের কনসেন্ট নিতে হবে, তো এটাও হবে, আমরা কেন ধরবো না। পার্টিসিপেন্টস অ্যানোনিমিটি, সব থেকে বড় হচ্ছে এটা। আমরা গবেষণার ক্ষেত্রে কোন কোন ব্যক্তি বা কোন কোন যে আমরা যে সাক্ষ্য ব্যবহার করব, সেই সাক্ষ্য বা সেই সাক্ষীদেরকে আমরা নাম গোপন করি। যেরকম করে আমরা আমাদের যখন কোর্টে যখন কেসের যখন লড়াই হয়, কেস যখন মোকদ্দমা চলে, তখন দেখবে কোন জাজ যিনি বিচারক থাকবেন তার আইডেন্টিটি গোপন করা থাকে, বা তার বাড়িতে কেউ প্রবেশ করতেও পারে না, কারণ তাকে যদি কেউ মোটিভেট করতে পারে টাকা দিয়ে, বা তাকে কেউ যদি ভয় দিয়ে শাঁসিয়ে ধরে, তাহলে কিন্তু বিচারের যে রায়টা তার যে খুনি তার দিকে না গিয়ে অন্য অপোজিটেও ঘুরে যেতে পারে। তাই পার্সন বা যে পার্টিসিপেন্ট থাকছে তার যদি নাম না ঘোষণা করা হয়, যেরকম আমরা পরীক্ষার ক্ষেত্রে দেখে থাকি, যে পরীক্ষা যখন হয় দেখবে ছাত্রছাত্রীদের পরীক্ষার যে খাতায় নাম থাকে না, বা তাদের কোনো পার্টিকুলার কোনো এমন কিছু জিনিস থাকে না, ছবিও থাকে না, যেখানে তার আইডেন্টিটি রিভিল হয়। কারণ ধরে মনে করে কোনো ছাত্রর প্রতি স্যারের পছন্দ রয়েছে, লাইকনেস রয়েছে, তাকে তিনি অধিক সংখ্যক নাম্বার দিতে পারেন। আবার কোনো ছাত্রের প্রতি তার বিদ্বেষ রয়েছে শিক্ষক, তিনি তাকে নাম্বার কমিয়ে দিতে পারেন।
তাই পার্টিসিপেন্টস অ্যানোনিমিটি অর্থাৎ এটা হচ্ছে সবথেকে বড় এথিক্যালের একটা টার্ম, এটাকে মাথায় রাখতে হয়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে অ্যান্সার সি। অ্যাকশন রিসার্চ, অ্যাকশন রিসার্চটাকে আমরা অনেক সময় বলে দিতে পারি ইমিডিয়েট রিসার্চ, অর্থাৎ রিসার্চ চলাকালীন এটার প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ গবেষণা হচ্ছে, গবেষণা হতে হতে সাডেন কোনো স্টেপ নিতে হয় এবং সাডেন কোনো রিসার্চ করতে হয়, একে অ্যাকশন রিসার্চ বলে। এই ক্লাসরুম রিসার্চ সেটা অ্যাকশন রিসার্চ পুরোপুরি একদম নয়। এই টিচার রিসার্চও অ্যাকশন রিসার্চ নাও হতে পারে, তবে একজন প্র্যাকটিশনার রিসার্চ অর্থাৎ যে সবসময় রিসার্চ প্র্যাকটিস করে তাকে কিন্তু ইমিডিয়েট ডিসিশন নিতে হয়, তাহলে প্র্যাকটিশনার রিসার্চ হবে। এই কমিউনিটি রিসার্চ অবশ্যই নয়, কমিউনিটি মানে সম্প্রদায়ের ভিতরে হবে, একদম নয়। 14 নম্বর প্রশ্ন, ইন এ স্টাডি, একটা গবেষণায় দেখা গেছে আর রিসার্চার একজন গবেষক ইউজড ব্যবহার করেন ইনট্যাক্ট ক্লাসরুম, একটা ভর্তি ক্লাসরুমকে অ্যাজ দ্য এক্সপেরিমেন্টাল, তার গবেষণার জন্য, অ্যান্ড কন্ট্রোল গ্রুপস এবং এক দলকে বাই এমপ্লয়িং, এবং সেই দলগুলোকে কিভাবে যোগ করবেন। সেমি এক্সপেরিমেন্টাল ডিজাইন, ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন, মাল্টি এক্সপেরিমেন্টাল ডিজাইন, কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন। তো আমরা এখানে যে 4টি ডিজাইন পেলাম, আমরা যখন এক্সপেরিমেন্টাল ডিজাইনের সম্পর্কে যদি আলোচনা করতে যাই বা আমি তোমাদেরকে যদি আলোচনা করি, তাহলে দেখব যে এই এক্সপেরিমেন্টাল ডিজাইন 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে প্রি অর্থাৎ পূর্বে, আর একটা হচ্ছে ট্রু, ট্রু মানে হচ্ছে আমরা বলতে পারি যে ওটা ট্রু নাকি ফলস সেটা যাচাই করার জন্য, আর শেষে হচ্ছে কুয়াসি। তাহলে এখানে অপশন 2টি রয়েছে। তো একটা ক্লাসরুম, সম্পূর্ণ ক্লাসরুমে সেখানে দেখা যাচ্ছে যে ইনট্যাক্ট ক্লাসরুমে এক্সপেরিমেন্টাল এবং কন্ট্রোল গ্রুপ হিসেবে এমপ্লয় করছে, সেখানে কিন্তু সে ট্রু ফলস যাচাই করতে নয়, তাহলে এটা হলো না। তাহলে এখানে একটা রয়েছে ট্রু ফলস হবে না। সেমি লং অপশানে ছিল না, তার মানে এটাও হবে না। মাল্টি এক্সপেরিমেন্টাল এটাও হলো না, তাহলে হবে কিন্তু কুয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। তবু আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিই যে কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চটা অ্যাকচুয়ালি কী। এটা মূলত এই যে রিসার্চটা ব্যবহার করা হয়ে থাকে শুধুমাত্র এটাকে দেখার জন্য, যেখানে আমরা দেখতে পারি যে একটা পার্টিকুলার একটা গ্রুপ অফ পিপল নেওয়া হয় এবং যেখানে আমরা একটা টার্গেট পপুলেশন করে থাকি এবং সেখানে কোনো র্যান্ডমলি কাউকে চুজ না করে বা কারোর উপর ডিপেন্ড না করে আমরা করে থাকি, যেটা প্রিতে হয়ে থাকে, সেখানে র্যান্ডমলি বেছে নেওয়া হতো। কিন্তু এটা ক্লাসরুমের ক্ষেত্রে র্যান্ডমলি কিন্তু একেবারে বাছা হয় না, একটা অর্গানাইজেশনালি সেটাকে করা হয়, যেরকম এখানে আমাদের ইনট্যাক্ট ক্লাসরুম রয়েছিল। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 15 রয়েছে যে ইন রাইটিং রিসার্চ রিপোর্ট, একটা রিসার্চের রিপোর্ট করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কোন অ্যারেঞ্জটাকে পালন করব, কোন অ্যারেঞ্জটা। তো এবারে বলে দিই, রিসার্চ রিপোর্ট মানে এটা কখন করা হয়, আফটার রিসার্চ, অর্থাৎ গবেষণা করার পরে। তাহলে আফটার রিসার্চ তার মানে প্রথমে কি আসবে, খুবই ইজি কিন্তু ছিল, তোমরা যদি দেখো প্রথমে রেজাল্টটা কি হলো, তারপরে কনক্লুশন, অর্থাৎ রেজাল্ট হবে 1, কনক্লুশন হবে 2, এবং অপশন এই যে আমরা 1টাকে দেখছি ইমপ্লিকেশন বা তাৎপর্য, সেটা হবে 3, এবং অবশেষে ফার্দার সাজেশন থাকবে 4। তো দেখে নিই 2-এরটা 1 যেখানে রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে বিটা প্রথমে 2 থাকবে, এই যে 2 আছে, তারপরে 4, এই যে 4-এরটা 2 হয়েছে, দেখেছো, তারপরে 1-এরটা হচ্ছে 3, অর্থাৎ দেখো 3 নম্বরে রয়েছে, তারপরে এই যে দেখতে পাচ্ছি যে সবার শেষে কোনটা হচ্ছে, 3 নম্বরটা সবার শেষে আসছে, অর্থাৎ সাজেশনটা সবার শেষে আসছে। বোঝা গেছে? ভেরি গুড। এবার আমরা নেক্সট প্রশ্ন চলে যাই, প্রশ্ন নম্বর 16 বা 16। কি বলছে প্রশ্ন, আবারও এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে লিস্ট 1 এবং লিস্ট 2 মেলাতে বলছে। খুবই সহজ, একটু ভাবলেই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো প্রাইমারি ডাটা সবার প্রথমে আসছে প্রাইমারি, তো প্রাইমারি ডাটা এখানে কার সাথে মিলবে, এটাকে রিসার্চ টুল, ডেসক্রিপটিভ মেথড, এথনোগ্রাফি স্টাডি, মিনিটস অফ মিনিট, এটা কনফিউজিং, ঠিক আছে বাদ দিলাম। তো কেস স্টাডি, অর্থাৎ কেস স্টাডি এটি একটি হচ্ছে ডেসক্রিপটিভ মেথড, তাহলে আমরা আমাদের প্রথম অপশানটা বের করে নিলাম। পার্টিসিপেন্ট অবজারভেশন, অর্থাৎ যারা পার্টিসিপেন্ট করছে
তাদেরকে পর্যবেক্ষণ করে, এটা একটা রিসার্চ টুল। তাহলে দুটো হয়ে গেল, বাকি থাকলো পুরো আর দুটো। দেখো এই ফোরশোডোর প্রবলেম মানে আগে থেকে থাকা প্রবলেম, এটা রিলেট হচ্ছে এথনোগ্রাফির সাথে। প্রাইমারি সোর্স অফ ডাটা এটা রিলেট হচ্ছে এটা। তাহলে বাকি পড়ে থাকছে, তাহলে দেখে নিই। তাহলে ডি এরটার সাথে যোগ থাকছে 2, ডি এর সাথে হবে 2, এইটা এই অপশান পেলাম। আর কি বলছে, সি এর সাথে রিলেটেড আছে 4, সি এর সাথে 4 এই যে পাচ্ছে, 2 এর সাথে 3, 2 এর সাথে 3, অর্থাৎ বি এর সাথে বি এর সাথে 3 এই যে, আর এ এর সাথে 1। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। ক্লিয়ার? চলে আসি পরবর্তী প্রশ্নে। বলছে বেঙ্গল গ্যাজেট দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া। ভারতের প্রথম নিউজ পেপার হচ্ছে বেঙ্গল গ্যাজেট। ওকে, যেটা স্টার্ট হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। এটা কে করেছিল? দেখো এগুলো কিন্তু একটা কমন টার্ম এবং এডুকেশন ক্ষেত্রে এগুলো পড়তে হয়। তো এটা হচ্ছে জেমস অগাস্টাস হিকি। তোমাদের জ্ঞানের ক্ষেত্রে বলে দিই, জেমস অগাস্টাস হিকি তিনি ছিলেন একজন আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের বাসিন্দা। এবার এই বেঙ্গল গ্যাজেট এই 1780 সালে প্রথম নিউজ পেপার, এটা কিন্তু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্যালকাটাতে। কারণ তোমরা নিশ্চয়ই জানো এই পার্টিকুলার সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে কিন্তু প্রথম তাদের আস্তানা গেড়েছিল এখানে। আর সেই জেমস অগাস্টাস হিকি ছিলেন রিপ্রেজেন্টেটিভ, আর এই বেঙ্গল গেজেটের তিনি ছিলেন প্রথম সেই ব্যক্তি যিনি এটাকে চালু করেছিলেন, জেমস অগাস্টাস হিকি। ওকে, নেক্সট চলে আসি। বলছে প্রসার ভারতী। এই প্রসার ভারতীর এটি একটি নির্দিষ্ট নাম রয়েছে, সেটি কি? তোমাদেরকে আলোচনা করে বলি। দেখো এই প্রসার ভারতী যেটা অ্যাকচুয়ালি আমাদের যখন 1947 সাল নাগাদ যখন আমাদের যে পার্লিয়ামেন্ট ছিল গঠন হয়েছিল, সেই সময় সেটাকে সম্প্রচারিত করার জন্য একটা ব্রডকাস্ট টেলিভিশন নেটওয়ার্ক সিস্টেম বলা যেতে পারত, বা আমরা যেটাকে অল ইন্ডিয়া রেডিও বলি, সেটা আমরা দেখতে পাই যে এটাকে করতে। এবং এই প্রসার ভারতী তার তখন নাম হয়ে গিয়েছিল ব্রডকাস্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? তাই এখানে খুব ইজিলি এটা একটা ফ্যাকচুয়াল বেসিস অ্যান্সার, এটা কমন সেন্স দিয়ে কখনোই সম্ভব নয়, এটা একটা নলেজের প্রয়োজন রয়েছে। তারপরে চলে আসি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নম্বর হচ্ছে 19। প্রশ্ন নম্বর 19 কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং স্কিলস হ্যাজ দ্য লার্জেস্ট শেয়ার ইন কমিউনিকেশন টাইম ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। অর্থাৎ একটা শিক্ষাগত যে প্রতিষ্ঠান হয়ে থাকে, সেই শিক্ষাগত প্রতিষ্ঠান অর্থাৎ যে কোনো কলেজ হতে পারে, স্কুল হতে পারে, তো সেই ক্ষেত্রে কমিউনিকেশনের কোনটা সবথেকে বেশি প্রয়োজন, কোন স্কিলটি সবথেকে বেশি থাকা উচিত একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে? লিসনিং, শোনা, রিডিং পড়া, রাইটিং লেখা, স্পিকিং। তো এই যে 4টি এলিমেন্ট রয়েছে এডুকেশনালের ক্ষেত্রে, আমাদের সবথেকে যেটা বড় উচিত এডুকেশনাল ইনস্টিটিউশনে সেখানে ছাত্র হিসাবে বা টিচার হিসাবে, সেটা হচ্ছে লিসেনিং, শোনা। ক্লিয়ার? নেক্সট চলে আসে কোয়েশ্চেন নাম্বার 20। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ প্রিন্সিপাল অফ ইফেক্টিভ টিচিং। অর্থাৎ একটা কার্যকরী শিক্ষণ কথোপকথন। কার্যকরী কথোপকথন মানে কি? যেখানে একজন সেন্ডার তিনি তার মেসেজটাকে প্রদান করবেন এবং রিসিভার সেটাকে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করবেন এবং তার ফিডব্যাক আসবে। তো এখানে সেটা বলেনি, তিনি বলেছেন ইজ নট, এটা নয়, ইফেক্টিভ প্রিন্সিপাল নয়। কোনটা? তো অপশনগুলো দেখি। বলছে পারসুয়েসিভ অ্যান্ড কনভিন্সিং ডায়লগ। যখন একজন সেন্ডার তিনি যখন মেসেজ সেন্ড করছেন, তার মেসেজটার মধ্যে যেন কনভিন্সিং বা পারসুয়েসিভ এলিমেন্টটা রয়েছে, অর্থাৎ বিশ্বাস জন্মানো রয়েছে, এটা তো অবশ্যই জরুরি। এটা একটা ইফেক্টিভ প্রিন্সিপাল থাকা উচিত। কারণ যিনি যখন মেসেজ প্রদান করবেন, তারা যদি বিশ্বাসযোগ্য না হয়ে থাকে, তাহলে যিনি রিসিভার রয়েছেন তিনি বিশ্বাস করবেন কি করে? তো এটা অবশ্যই বেসিক প্রিন্সিপাল, তাই এটা কিন্তু আমাদের এই নট এ প্রিন্সিপাল মধ্যে পড়ছে না। তো কোনটি খুঁজে বার করতে হবে? অপশন বি বলছে পার্টিসিপেশন অফ দ্য অডিয়েন্স। তো এমন একটা কমিউনিকেশন যেখানে সবাই পার্টিসিপেট করছে, অর্থাৎ সেন্ডারও পার্টিসিপেট করছে, সেও পার্টিসিপেট করছে। তার মানে এটাও কিন্তু একটা ইফেক্টিভ কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
ওয়ান ওয়ে ট্রান্সফার অফ ইনফরমেশন, এটা হচ্ছে যেটা ইফেক্টিভের মধ্যে পড়ে না। অর্থাৎ ওয়ান ওয়ে মানে সেন্ডার শুধু কথা বলে যাচ্ছে, রিসিভার শুধু চুপচাপ নির্বাক দর্শকের মতো শুনে যাচ্ছে, এটা ইফেক্টিভ কমিউনিকেশন মোটেও নয়। ইফেক্টিভ কমিউনিকেশন মানে হচ্ছে টু ওয়ে অফ কমিউনিকেশন। সেন্ডার যেমন কমিউনিকেট করবে, রিসিভার তা শুনে তাকে ফিডব্যাক দেবে। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, অর্থাৎ ওয়ান ওয়ে ট্রান্সফার অফ ইনফরমেশন, অর্থাৎ আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। কত হলো আমাদের প্রশ্ন? 20 হয়েছে, 21 হবে। তো 21 প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। বলছে কমিউনিকেটিং উইথ দ্য স্পিরিটস অ্যান্ড অ্যানসেস্টরস ইজ টার্মড অ্যাজ, অর্থাৎ এমন একটা কমিউনিকেশন যেখানে আমরা আত্মার সাথে কথা বলতে পারি বা পূর্বপুরুষদের সাথে কথা বলা যেতে পারে। তো সেটাকে কি বলবো? দেখো এখানে যে অপশানগুলি রয়েছে তার মধ্যে ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রাপার্সোনাল মানে কি? একজন ব্যক্তি তার বিবেকের সাথে কথা বলছে, অর্থাৎ নিজের মধ্যে নিজে কথা বলা, তাহলে এটা নিশ্চয়ই হবে না। স্পিরিট মানে হচ্ছে নিজের বাইরে গিয়ে অন্য কোনো কারোর সাথে কথা বলা, তাহলে এ হচ্ছে না। বি হচ্ছে ট্রান্সপার্সোনাল কমিউনিকেশন, এটাই হবে রাইট অ্যান্সার। ট্রান্সপার্সোনাল মানে হচ্ছে যে নিজের ব্যক্তি সত্তাকে ছাড়িয়ে গিয়ে একটা অলৌকিক শক্তির সাথে কথা বলা হচ্ছে ট্রান্সপার্সোনাল। এবার বাকিগুলোও দেখে নিই। ফেস টু ফেস কমিউনিকেশন তো কোনোভাবেই নয়, অর্থাৎ আত্মার সাথে নয়। স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক, নিজের সাথে নিজে কথা বলা। তাই আমরা বলতে পারি অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবারে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 22। দ্য পায়োনিয়ার অফ সাইলেন্ট ফিচার ফিল্ম, অর্থাৎ যেখানে ডায়ালগ নেই, এই ভারতে প্রথম সাইলেন্ট ফিল্ম কে করেছিল? খুবই ইজি, অর্থাৎ দাদা সাহেব ফালকে বা ডিজি ফালকে। তবে তোমাদের তথ্যের অনুসন্ধানকে বাড়িয়ে দিই। ভারতের প্রথম এই দ্য সাইলেন্ট ফিচার ফিল্ম ছিল রাজা হরিশ্চন্দ্র, বা যাকে আমরা কিং হরিশ্চন্দ্র বলি। তবে এটি হয়েছিল একটা বিখ্যাত সালে। কত সালে? যেই সালে আমাদের রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, অর্থাৎ 1913 সালে এই কিং হরিশ্চন্দ্র, হরিদাস বলছি, হরিশ্চন্দ্র, এটি হচ্ছে আমাদের প্রথম সাইলেন্ট ফিল্ম। তবে এই দাদা সাহেব ফালকে এটা করলেন কেন? আসলে তিনি ওই কিছু বছর আগে তিনি বোম্বেতে একটি এইরকম সাইলেন্ট ফিল্ম দেখেছিলেন, যেটার নাম ছিল দ্য বার্থ অর দ্য লাইফ অফ ক্রাইস্ট। এটা এটা একটা ফ্রেঞ্চ প্লে ছিল, ফ্রেঞ্চ সাইলেন্ট প্লে ছিল। কোনটা? দ্য বার্থ অফ চাইল্ড। তো এটা দেখার পরে তিনি অনুপ্রাণিত হয়ে রাজা হরিশ্চন্দ্র করেছিলেন। তো এই রাজা হরিশ্চন্দ্র নাটকটি অনেক দীর্ঘ তা নয়, মাত্র 40 মিনিটের এই সাইলেন্ট ফিল্ম। ঠিক আছে, 40 মিনিটের। আশা করি বুঝতে পেরেছ। তারপরে চলে আসি 23rd কোশ্চেন। বলছে ইন এ সার্টেন কোড, একটা কোডের মাধ্যমে যদি 367 মানে ব্লু কালার কার। তো এগুলোকে বুঝিয়ে দিই। দেখো এখানে 3 এবং 6 এবং 7 রয়েছে। তো এক একটি শব্দ এক একটি অক্ষরকে রিপ্রেজেন্ট করছে। তোমরা ভাবতে পারো যে 3 যদি প্রথমে রয়েছে, তার মানে 3 মানে হচ্ছে ব্লু, হয়তো 3 মানে হচ্ছে ব্লু, আবার 6 মানে হচ্ছে হয়তো কালার, এবং 7 মানে হচ্ছে হয়তো কার। কিন্তু আশ্চর্যের ব্যাপার তা নয়, এরা একটা সূত্রের মাধ্যমে যুক্ত আছে, সেটাকে আমি তোমাদের দেখাবো। সেটাকে কি করে করতে হবে খুব ইজিলি আমি বুঝিয়ে দেবো। দেখো এরপর চলে আসে কি রয়েছে, সেরকম 694 মানে হচ্ছে গ্রিন কালার ফ্যান, 356 মানে হচ্ছে হোয়াইট কালার কার। তো দেখো আমরা কমন খুঁজবো, তো এখানে কালার আছে, এখানেও কালার আছে, এবং এই বাক্যেও কালার আছে, তাহলে 3টে বাক্যে কালার আছে। আমরা দেখব সংখ্যা ভিত্তিতে 3টা জায়গায় কমন কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 6 কমন আছে, এখানে 6 কমন আছে, এখানে আবার 6 কমন আছে। তার মানে আমরা বাকি জায়গায় এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, কিন্তু এখানে 3 নেই। তার মানে 6 কমন থাকা মানে এই 6 শব্দটি রিপ্রেজেন্ট করছে, কি রিপ্রেজেন্ট করছে? কালার। 6 ইজিক্যাল টু কালার। আমরা কোডিং বার করছি।
ঠিক আছে। এবারে বাকি থাকলো এখানে ব্লু কোথাও কিন্তু নেই, দেখতে পাচ্ছি না। তবে কার এর আমরা দুটো জায়গায় পেয়েছিলাম, এখানে একটা কার পেয়েছি, এই যে কার পেয়েছি, আর এখানে একটা কার পেয়েছি, ঠিক আছে। তো এখানে 3 রয়েছে, 7 রয়েছে, এখানে বাকি 3 আর 5, তার মানে 5 তো এখানে নেই, তাহলে কমন হচ্ছে এখানে 3, তাই না? তাই 3 হচ্ছে এইখানের কমন। তাহলে পড়ে থাকলো কি, আমাদের প্রশ্ন চেয়েছে কি, তো এখানে গ্রিনটা কোন ডিজিটকে রিপ্রেজেন্ট করছে? সবুজ। দেখো আমরা কোথাও সবুজ কিন্তু আর কোথাও পাইনি। তো এখানে ফ্যান 4 হতে পারে, 9ও হতে পারে, আবার গ্রিন 4ও হতে পারে, 9ও হতে পারে, কনফার্ম নেই। তাই আমাদের অপশান এটা হবে আইদার 4 or 9। যদি কেউ বুঝতে না পারলে আবার বলো, আমি বুঝিয়ে দেবো, বা এইরকম একটা পার্টিকুলার 2-3টে প্রশ্ন নিয়ে আলোচনা করো। তবে দ্বিতীয়বার করে ভালো করে বোঝো, তাহলে ভালো করে শুনে দেখো, তাহলে পারবে। আমি বারবার বলছি এখানে 3, 6, 3, 6, 7 এই যে মিন্স মানে ব্লু কালার কার মানে, তার মানে 3 মানে যে ব্লু হবে প্রথমে রয়েছে, 6 মানে মাঝে রয়েছে 6 যে কালার হবে তা নয়। এখানে একটা কোডিং সিস্টেমে আমরা সেটাকে কি করে বার করব? কমনলিটি দেখে, এর সাথে এটা কমন দেখে, কোন কোন নাম্বারটা কমন হচ্ছে তার দেখে, তার নিরিখে করছি। যেরকম এখানে দেখলাম 6 3টাতে কমন রয়েছে, তার মানে 6 রিপ্রেজেন্ট করছে কালার, তাহলে এই বাক্যে কালার যে মাঝে ছিল 6 তা রিপ্রেজেন্ট করছে। তবে এই বাক্যে দেখো কালার তো মাঝে ছিল কিন্তু 6 আগে রয়েছে, তার মানে এই 6টা আমরা তো গ্রিনও হতে পারতো, কিন্তু না, এখানে কনফিউজিং তো এটাই, তাকে এইরকম ম্যাচ করে দেখে করতে হবে। ক্লিয়ার? এবার প্রশ্ন নম্বর 24-এ চলে আসছি। বলছে ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন চুজ দ্য অপশন হুইচ শ কমন ফিচার ইন রিলেশনশিপ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। এদের মধ্যে একটা কমন ফিচার রয়েছে কি? ওপিয়াম। আমরা ওপিয়াম জানি সাধারণত পপির গাছ থেকে, পপির আঠা থেকে হয়ে থাকে, পপির আঠা থেকে ওপিয়াম হয়ে থাকে। রেজিনও দেখবে গাছের একটা রস টাইপের থেকে এসে, রাবারও ঠিক একই রকমভাবে রাবার গাছ থেকে, ফাইকাস ইলাস্টিকাস থেকে হয়ে থাকে গাছ থেকে। তো সাধারণত বলছে দেয়ার স্টিকি, হ্যাঁ হতে পারে, দেয়ার স্টিকি হতে পারে, তবে ওইরা কিন্তু রেজিনটা বিশেষ করে স্টিকি নয়। রেজিন কিন্তু শক্ত হয়ে গেলে খুব দেখবে ওই স্ফটিক যেন পাথরের মতো সব ডিজাইন হয়ে যায়, তাহলে আমরা স্টিকি তো বলতে পারি না, তাহলে অপশন এ বাদ গেল। দে আর ইউজড ইন নার্কোটিক ড্রাগস। ড্রাগের ক্ষেত্রে ওপিয়াম ব্যবহার করা যায়, রাবার কি করে করতে হবে? নিশ্চয়ই নয়। দে আর ইম্পোর্টেড, সেগুলোকে সবসময় কি করতে হয়? আমদানি করতে হয় না। আমাদের প্রত্যেক দেশে বা কোনো দেশে না থাকলেও এইগুলোর মধ্যে যে কোনো একটা অবশ্যই হয়ে থাকে, সবগুলো থেকে আর ইম্পোর্ট করতে হয় না। তো বলছে দে আর অবটেন ফ্রম ফ্লুইডস অফ ট্রিজ, ইয়েস, গাছের রস থেকে হয়ে থাকে, অ্যান্ড প্ল্যান্টস, তাহলে আমাদের এই অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি, এবারে বলছে রিলেশন বার করতে হবে। তো যখন রিলেশন বার করা থাকে না, তখন আমি বলবো তোমাদেরকে কিন্তু পুরো এই যে স্ট্রাকচারটা এরকমভাবে করতে। দেখো কি করছি। তো প্রথমে আমরা পেলাম এ হচ্ছে একটা ক্যারেক্টার পেলাম, এ পেয়েছি, তাই এ লিখে ফেলো, এ। তো বলছে এ ইজ দ্য মাদার অফ পি অ্যান্ড কিউ। তো যখন কারো সন্ততি হবে তাদেরকে আমরা নিচে লিখবো, পি আর কিউ পেলাম। তো এরা হচ্ছে এদের সন্তান, এ এর সন্তান, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এদিকে তীরচিহ্ন না করে এদিকে তীরচিহ্নটা করলে ভালো হতো, সরি, তীরচিহ্নটা আমরা ওদিকে করে নিচ্ছি, তীরচিহ্নটা এদিকে করে নিলাম, ঠিক আছে। তাহলে এদের কি হচ্ছে? মাদার। ক্লিয়ার? এর হয়ে গেছে। সি ইজ দ্য ফাদার ইন ল অফ এ। তো এর শ্বশুর কে হচ্ছে সি, বুঝতে পারলে? তাহলে এফ ইন ল, ফাদার ইন ল হয়ে গেছে। তারপরে চলে আসি, হয়ে গেল এ, হয়ে সি ইজ দ্য, এই পদ হয়ে গেছে। সি ইজ দ্য ফাদার অফ বি। এবার সি কার বাবা? বি আর ডি, বি আর ডি এর এই হচ্ছে বাবা, তাহলে ফাদার। ওকে। অ্যান্ড গ্র্যান্ড ডটার অফ কিউ, তার মানে এদের মধ্যে কারোর একজন সন্তান হবে কিউ, ঠিক আছে।
কিউ, এবং এর দাদু হচ্ছে এই সি, তাহলে কি হবে গ্র্যান্ড ডটার। তারপরে কি বলছে সি হ্যাজ এ ডটার, তাহলে এখানে সি কে, এই সির একটা মেয়ে আছে, তো মেয়েটা কে, এই দুটোর মধ্যে কেউ একজন হবে, ঠিক আছে। ডি ইজ দ্য আন্ট অফ পি, অর্থাৎ পি এর আন্ট, এবারে পি এর আন্ট নিশ্চয় কে বলছে, পি এর আন্ট হচ্ছে ডি, ডি হচ্ছে এর আন্ট, এ ইউ এন টি। ওকে, এবারে বলছে হাউ ইজ বি রিলেটেড টু এ, তাহলে এই বির সাথে এ এর সম্পর্ক কি, এ এর সম্পর্ক কি, দেখো খুব ইজিলি হয়ে গেল। এর যদি সি এর যদি এ যদি ফাদার ইনলো হয়, নিশ্চয়ই এর তাহলে বৌমা হচ্ছে, দেখো বৌমা হবে। শ্বশুর কার হবে, এর শ্বশুর মানে এই যে ছেলে একজন, ফাদার বলছে, তো দেখতে ফাদার বলছে, গ্র্যান্ড ডটার হচ্ছে এর, তাহলে এ তো পুরুষ আর এ হচ্ছে মহিলা, তাই এ হচ্ছে শ্বশুর, মানে এই মেয়েটির শ্বশুর, কারণ এখানে মাদার বলেছে না, দেখো ভালো করে মাদার বলেছে, তাহলে ইনি মহিলা, তো ইনি তো কারোর একজন ওয়াইফ হবে। তো এবারে ওয়াইফটা কার, এর ছেলের ওয়াইফ হবে নিশ্চয়ই, তাই জন্য তো তাকে শ্বশুর বলবে। তার মানে এ আর বিয়ের মধ্যে সম্পর্ক, এ হচ্ছে ওয়াইফ, এ হচ্ছে হাজব্যান্ড। তো এখানে ওয়াইফ তো নেই, পড়ে রইল হাজব্যান্ড, তাহলে হাজব্যান্ড হচ্ছে রাইট অ্যান্সার। ইজি তো? ওকে, ভেরি গুড। চলো এবারে আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে, প্রিয়ঙ্কা, এখানে আমরা একটা ক্যারেক্টার বললাম প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা রিমেম্বার্স দ্যাট হার হাজব্যান্ডস বার্থডে, তার স্বামীর জন্মদিন ইজ আফটার 19th, ভালো করে মনে রাখবে এটা হচ্ছে আফটার, 19-এর পর, বাট বিফোর 22nd ডিসেম্বর, অর্থাৎ 19-এর পরে 22-এর আগে। অন্যদিকে তার শাশুড়ি, অর্থাৎ আর বলতে পারি যে তার শাশুড়ি, এখানে পেলাম এই যে তার শাশুড়ি, তিনি মনে রেখেছেন যে বার্থডে অফ আর অনলি সন ইজ আফটার 20th, মানে 20 তারিখের পর, বাট বিফোর 24 ডিসেম্বর। ঠিক আছে, বোঝা গেছে। ইনি বলছেন 24 তারিখের আগে, কিন্তু 20 তারিখের পর, তো স্বাভাবিকভাবে 19 তারিখ হবে না এবং 20 তারিখও হবে না, কারণ ইনি বলছেন যে 20 তারিখের পর। আবার এখানে বলছেন যে বলছে যে 22 তারিখের আগে হবে, তাহলে 22 তারিখও নয়, তাহলে পড়ে থাকলো 21টা আছে, তাই না? দেখি, এই বোথ অফ দেম আর রাইট, তার মানে দুজনেই ঠিক। হুইচ ডে ইজ প্রিয়ঙ্কাস হাজব্যান্ড বার্থডে, তাহলে প্রিয়ঙ্কার স্বামীর জন্মদিন কবে? তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই 19 তারিখের পর হচ্ছে 20 তারিখ, কিন্তু তার শাশুড়ি বলছে যে তার ছেলের জন্মদিন 20 তারিখের পরে, তারপরে 21 পড়ে থাকলো, তাই না? 20-র পরে তো 21। আবার এখানে এ বলছে যে আমার হাজব্যান্ডের জন্মদিন 22 তারিখের আগে, মানে 22 তারিখও হবে না, তো ইনি বলছেন যে 24 তারিখের আগে অবধি, তাহলে 22 তারিখ হবে, 23 তারিখ হবে, কিন্তু এখানে যেহেতু 20-র পরে 21ই বাকি থাকলো, তার মানে 21শে ডিসেম্বরই হবে। ভালো করে যদি ক্যালকুলেশনটা করো ক্লিয়ারলি বুঝতে পারবে, তাহলে 21শে ডিসেম্বর অপশন আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট বলছে দ্য ফলোয়িং ডায়াগ্রাম হ্যাভিং 3 ইন্টারলকিং সার্কেলস, 3টা সার্কেল রয়েছে, আই এস পি, দেখতে পাচ্ছ আইএসপি রয়েছে, যেখানে সার্কেল আই স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান, আই মানে হচ্ছে ইন্ডিয়ান, এ স্ট্যান্ড ফর সায়েন্টিস্ট, পি স্ট্যান্ড ফর পলিটিশিয়ান, রাজনীতিবিদ। ডিফারেন্ট রিজিয়ন্স ইন দ্য ফিগার আর লেটার ফ্রম এ টু জি, এ থেকে জি অব্দি রয়েছে। তো এবার প্রশ্নটা কি, দেখা যাক কি বলছে। হুইচ রিজিয়ন, মানে কোন এলাকাটি, রিপ্রেজেন্টস নন ইন্ডিয়ান, অর্থাৎ এই সার্কেলের মধ্যে পড়বে না, নন ইন্ডিয়ান মানে এই সার্কেল হবে না। সায়েন্টিস্ট, তারা সায়েন্টিস্ট হবে, অর্থাৎ সায়েন্টিস্ট হবে এবং তারা পলিটিশিয়ানও হবে, যেরকম সায়েন্টিস্ট হবে
এবং পলিটিশিয়ান, তাহলে পলিটিশিয়ান এই ঘরটাতে থাকতে হবে প্লাস এই ঘরটাতে কমন। তো দেখো এই ঘরটাতে থাকলে হবে নাকি, এটা কিন্তু পলিটিশিয়ান, তাহলে এই ঘরটার বাইরে হতে হবে, এই ঘরটার বাইরে, এই ঘরটার ভেতরে হয়ে গেলে তো ইন্ডিয়ান হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো এটা আর এটা। তো যদি দেখো এই জিটা কিন্তু শুধু সায়েন্টিস্ট, শুধু পলিটিশিয়ান হয়ে যাবে, কিন্তু এফটা দেখো, এফটা হলে দুটোতে হচ্ছে, সায়েন্টিস্টও হচ্ছে, সায়েন্টিস্টের ঘরেও পড়ে যাচ্ছে, এই ঘরেও পড়ে যাচ্ছে, তাহলে অপশন এফ হবে। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এফ। পরবর্তী প্রশ্নে আসি। আমি একটু লেন্দি করছি ভিডিওটা, কারণ যাতে আমি চাইছি যে দুটো ভিডিওতে কমপ্লিট করব। ক্লিয়ার? একটু ধৈর্য ধরে দেখো। ডাইরেকশন যে কোয়েশ্চেন রয়েছে, ইন দ্য ফলোয়িং ফিগার, এখানে সার্কেল বৃত্ত হচ্ছে ডক্টর, ঠিক আছে, সার্কেলটা ডক্টর, তাহলে এটাকে আমরা বলে দিতে পারি ডি, মানে ডক্টর। আর ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট, এটা কি আর্টিস্ট, ARTIST, আর্টিস্ট। আর রেক্টাঙ্গুলার রিপ্রেজেন্ট কি প্লেয়ার, PLAYER, প্লেয়ার। তো বলছে হাউ মেনি ডক্টরস, কতজন ডাক্তার, ঠিক আছে, আর বোথ প্লেয়ার্স অ্যান্ড আর্টিস্ট, তার মানে কি যে ডাক্তার হবে সে কি হবে, প্লেয়ারও হতে হবে, আর্টিস্টও হতে পারে। তো দেখবো আমরা কোন জায়গাটা কেন্দ্রীভূত হয়েছে। তো প্রথম আমরা আগে রিপ্রেজেন্ট করি ডক্টর কোন পার্টিকুলার ঘরটাকে রিপ্রেজেন্ট করছে, এই ডক্টর। তারপর এখানে দেখতে হবে যে এখানে এই ট্রায়াঙ্গুলারের কোন অংশটা এইখানে ভেতরে দিয়ে গেছে, তারপরে দেখতে পাচ্ছি যে এই অংশটা, এই অংশটা, ঠিক আছে, রেক্টাঙ্গুলার কাছে। কিন্তু আর্টিস্টের ঘরের দেখো এইটুকু অংশ গেছে, এইটুকু, তার মানে এইটুকু পুরোপুরি ভেতরে পড়ছে, তিনটা ঘরের মধ্যে গেছে, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর আমাদের 29। ওরে বাবা, এ তো ম্যাথ চলে এলো, ম্যাথটাকে আজকে করব, হ্যাঁ করে দিই, কারণ আমাদের সময় কিন্তু খুব কম, যেহেতু তোমাদের পরীক্ষা সামনে রয়েছে, তাই আমি চাইছি না। বলছে দেখো দ্য ফলোয়িং পাই চার্ট শোস দ্য অ্যানুয়াল এগ্রিকালচারাল ইয়েল্ড, বার্ষিক ব্যয় কৃষিক্ষেত্রে, সার্টেন প্লেস, একটা নির্দিষ্ট ক্ষেত্রে। তো সেগুলোকে ভাগ করা রয়েছে, সুগারে এত, হুইটে এত, অন্যান্যতে এত এবং রাইসে এত। তো এবারে একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে কিন্তু আমরা যতবার পাই চার্ট করেছি পার্সেন্টেজ ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডিগ্রি, ডিগ্রি দেখতে পেয়েছো 100, 140। তো কিছু তো একটা কনফিউজিং রয়েছে, তো সেটা ক্লিয়ারলি দেখতে পাবে। তো টোটাল প্রোডাকশান যদি এত হয় তাহলে কত পরিমাণ চালে খরচ হয়েছে। তো এখানে আমরা বার করতাম কিভাবে, পার্সেন্টেজ থাকলে, তো আমরা যদি রাইসে চলে যাই, রাইসে হচ্ছে 40 করতাম, 40% অফ 8100, এটা ছিল, এরকম করতাম, কি করে করতাম, 40-এর 100 বাই 8100, এবং এটাকে ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার বের করে ফেলতাম। কিন্তু না বন্ধুরা, এরকম করলে ভুল হয়ে যাবে। কি ভুল হয়ে যাবে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু সরি পার্সেন্টেজে রয়েছে, সরি পার্সেন্টেজে নেই, এখানে রয়েছে কিসে, আমাদের রয়েছে ডিগ্রিতে। তাহলে 40% করলে হবে না, এটাকে করতে হবে 40%ই, তবে 100-তে নয়, অর্থাৎ 40% অফ 81, কি বাবা হ্যাং করছে নাকি রে বাবা, ফ্লিকারিং হচ্ছে কেন, জাস্ট ওয়েট আ বিট। ও সম্ভবত চার্জটা ল্যাপটপে শেষ হতে এসছে, একটু চার্জ দিই। হ্যাঁ, আশা করি এবারে
কমপ্লিটলি ক্লিয়ারলি কাজ করবে। একটু ওয়েট করো, ডিস্টার্ব হচ্ছে। যা, আর হবে না, পিডিএফ ফাইলটা একটু নড়বড়ে হয়ে গেছে। তো আমি এই ম্যাথ থেকে আমি তোমাদের পরের ক্লাসে আলোচনা করব। ক্লিয়ার? অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার কত হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 29 থেকে। তো সরি ফর দ্য ডিস্টারবেন্স, সবাই প্রিপারেশন করতে থাকো, আমি আরেকটি লেকচারে কিন্তু এটা কমপ্লিট করে দেবো। ধন্যবাদ, সুস্থ থেকো সবাই।